হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা এএনএম জিএনএম লাইফ সায়েন্সের বিভিন্ন কোশ্চেন আলোচনা করব। আজকের এই ভিডিওটাতে মূলত ক্লাস 10-এর বইটা থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, তাই সেক্ষেত্রে 10-এর মোট 30টি কোশ্চেন যেগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেই কোশ্চেনগুলো আমি দিয়েছি। এবার পরে আর একটি ভিডিও আসবে যেটা হচ্ছে বুধবার দিন সন্ধ্যেবেলাতে, সেই ভিডিওটাতেও কিন্তু আমরা প্রায় 30টি কোশ্চেন আমি রেখেছি। তো সেইখানেও 30 মোট 60টা কোশ্চেন আমি সলভ করাবো তোমাদেরকে, এবং বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন আমরা ক্লাস 9-এর বইটাকে কভার করব, এবং শনিবার দিন রিজনিং, ম্যাথ এই ধরনের কোশ্চেনগুলোকে নিয়ে সকালবেলাতে ভিডিও আসবে। তো পরপর এই শিডিউলটা আমি বলে দিলাম, তো তোমরা খাতায় সেরকম হলে নোট ডাউন করে নিও। তো দেখো, প্রথমত যে জিনিসগুলো আজকে আমরা দেখব, প্রথম যে কোশ্চেনটি আজকে আমাদের দেওয়া হয়েছে, প্রশ্বাস ও নিঃশ্বাসের মাত্রা ও গভীরতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ। দেখো, আমাদের যে মস্তিষ্ক সেটি আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপ কিন্তু নিয়ন্ত্রণ করে। তার মধ্যে এই যে প্রশ্বাস আর নিঃশ্বাসের যে মাত্রা, এইটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কে না, তো হচ্ছে সুষুম্না শীর্ষ। নেক্সট 2 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়, তা হলো শৈশবে, বয়ঃসন্ধিতে, বার্ধক্যে, নাকি হচ্ছে সদ্যজাত দশায়। তো এখানে আনসার হয়ে যাবে যে জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে হচ্ছে কি বয়ঃসন্ধি দশাতে। নেক্সট থার্ড কোশ্চেনে বলা হয়েছে, কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম ঘটে। অপশনগুলো কি কি দেওয়া রয়েছে, অসম্পূর্ণ প্রকটতা, প্রকটতা, স্বাধীন বিন্যাসের সূত্র, নাকি হচ্ছে পৃথক ভবনের সূত্র। তো এখানে দেখো, তোমরা তো জানোই যে স্বাধীন বিন্যাসের সূত্র এবং পৃথক ভবনের সূত্র এই দুটোই হচ্ছে কিন্তু মেন্ডেলের সূত্রের মধ্যে পড়ছে, কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি, যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে যে একটি চরিত্র সাপেক্ষে হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জন্মিতে সংকরায়নকে সৃষ্ট অপত্যের জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কেমন হবে। অর্থাৎ কি, যে এখানে একটা চরিত্র নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কি না, তো হেটেরোজাইগাস যে অপত্য তার সঙ্গে কাকে সংকরণ করানো হয়েছে, হোমোজাইগাস প্রচ্ছন্ন জন্মি থেকে সংকরণ করা হয়েছে। তার ফলে যে জিনোটাইপ এবং ফিনোটাইপের যে অনুপাত হবে সেটা কেমন হবে জানতে চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত হবে 1:1। নেক্সট চলো, আর আমি দেখো কোশ্চেনটা সলভও করে দিয়েছি পাশে। নেক্সট দেখো বলা হয়েছে 5 নম্বর প্রশ্নে বলেছে যে মা বর্ণান্ধ এবং বাবা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। তাহলে কেমন, মা বলা হয়েছে কি বর্ণান্ধ, এটাও ক্যালকুলেশন দেখো আমি পাশে দিয়ে দিয়েছি। তো এবং বাবা কেমন বলছে, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। সেক্ষেত্রে তাদের পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত। দেখো, এক্ষেত্রে পুত্রের কাছ থেকে এক্সটা কোথা থেকে আসে, মায়ের কাছ থেকে, আর বাবার কাছ থেকে কি আসে, ওয়াই। তাহলে মাই যদি বর্ণান্ধ হয়, তাহলে এক্ষেত্রে পুত্র বর্ণান্ধ হওয়ার সর্বাধিক সম্ভাবনা কত, 100%। তাহলে 5-এর হয়ে যাবে হচ্ছে কি এ অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, কোনো বিজ্ঞানী সমুদ্রের জলকে গরম তরল স্যুপ বলে আখ্যা করেছেন বা ব্যাখ্যা করেছেন, হাবার্ট স্পেন্সার, হ্যালডেন, সিডনি ফক্স, না ওপারিন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি, যে বিজ্ঞানী হচ্ছে কি হ্যালডেন কি করেছিলেন না, তো গরম তরল স্যুপ বলে আখ্যা দিয়েছিলেন। নেক্সট 7 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে, কোন রোগটি কুলির অ্যানিমিয়া নামে পরিচিত। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, বিটা থ্যালাসেমিয়া মেজর। তোমরা জানো যে এই থ্যালাসেমিয়াটা হচ্ছে কি বিটা থ্যালাসেমিয়া মেজর, আর একটা রয়েছে কি মাইনর। তো এখানে একমাত্র এই বিটা থ্যালাসেমিয়া যে মেজর সেটাকেই বলা হয় হচ্ছে কি কুলির অ্যানিমিয়া। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ইন্টারফেস দশায় কি হালকা বর্ণ ধারণ করে, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, তন্তু জালিকা, নাকি ডিএনএ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ইউক্রোমাটিন হচ্ছে কি ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে। নেক্সট 9 নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে, একটি সংকর দীর্ঘ
অর্থাৎ কি সংকর দীর্ঘ বা সংকর লম্বার ক্ষেত্রে তোমরা তো জানোই একটা বড়টি একটা ছোটটি এই সাইনটাই হয়। বিশুদ্ধ খর্ব সেখানে কি সাইন হয়? দুটোই ছোটটি। এবার বলেছে মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি কেমন হবে? দীর্ঘ হবে সবগুলোই, নাকি দীর্ঘ হবে না খর্ব হবে, সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এবার দেখো অপশানে রয়েছে চারটি। 100% দীর্ঘ বলেছে, এটা কখনোই সম্ভব নয় 100% দীর্ঘ। কেন সম্ভব নয়? যেহেতু দেখো বলে দিয়েছে সংকর দীর্ঘ, তার মানে সেখানে তো যেটা খর্ব সেটা তো আছেই, আবার তার সঙ্গে বিশুদ্ধ খর্ব আছে, তাহলে কি করে 100% খর্ব হয়, এই দীর্ঘ হয়? তাহলে সম্ভব নয়। তারপরে নেক্সট অপশানে বলেছে 50% দীর্ঘ এবং 50% খর্ব। তো তোমাদেরকে দেখো আমি পাশে ক্রসিংটা দেখিয়েছি, যে সেক্ষেত্রে 50% দীর্ঘ এবং 50% খর্ব, এটাই হচ্ছে কি আমাদের এখানটাতে হচ্ছে কি সঠিক উত্তর। তার কারণ হচ্ছে যে আর একটা দেখো সি নম্বর অপশানে বলা হয়েছে 100% খর্ব, যেটা মূলত হওয়া সম্ভবই নয়, কারণ এক্ষেত্রেও যেহেতু সংকর দীর্ঘ বলা আছে। আর আরেকটা দেখো লাস্ট অপশানে বলা হয়েছে দীর্ঘ 75% দীর্ঘ এবং হচ্ছে কি 25% হচ্ছে খর্ব। তো এক্ষেত্রেও সেটা সম্ভব নয়। তো তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে কি যে দেখো যে হচ্ছে 50% দীর্ঘ এবং 50% খর্ব। নেক্সট চলো আমরা দেখে নিই পরের কোশ্চেনে। পরের 10 নম্বর কোশ্চেনটিতে দেখো কি বলা হয়েছে, মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়। দেখো মাইটোসিসের 4টে দশা রয়েছে, কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমাদেরকে সবাইকে বলবো যে তোমরা কি করবে, ওই 4টে যে দশা রয়েছে সেই 4টে দশার যত বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ভালো করে দেখবে। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আলোচনা করবার কম বেশি, তো তোমরা দেখতে থাকো। দেখো বলছে যে সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় কখন? তো অপশানে দেওয়া আছে 4টে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এক্ষেত্রে হচ্ছে যে মেটাফেজ যে দশাটা হয় সেটা হচ্ছে সেই দশায় কিন্তু সিস্টার ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যায়, তাহলে 10-এর হচ্ছে বি অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটা পক্ষী পরাগী ফুল। দেখো পক্ষী পরাগী ফুল তোমরা আমাকে কমেন্টে জানিও তো এটাকে কি বলা হয়ে থাকে। তো এখানে কি হয় না, তো পক্ষী অর্থাৎ পাখির সাহায্যে যখন পরাগ মিলন তখন সেটাকে বলা হয় পক্ষী পরাগী। তো দেখো বলছে অপশানে ধান, সূর্যমুখী, শিমুল, আম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে একটি পক্ষী পরাগী ফুল হচ্ছে কি শিমুল। নেক্সট বলা হয়েছে যে পিপি, কিউ কিউ, আর আর জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হয়? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একটাই ফর্মুলা, 2^n। এবার দেখো এন মানে কি? এন মানে হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগোট। এখানে হেটেরোজাইগোটটা কে আছে? দেখো পিপি সেম অ্যালিল, কিউ কিউ সেম অ্যালিল, কিন্তু আর আর এখানে হচ্ছে হেটেরোজাইগোট। তো তাহলে এখানে কটা হেটেরোজাইগোট পেলাম? একটা। তাহলে এন এর মান কত হবে? 1। তাহলে 2^1 সমান কত হয়? 2 হয়ে গেল অ্যান্সার। তাহলে 12 হচ্ছে এ উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত মানব রোগটি হলো, এখানে অপশানে কি কি দেওয়া আছে? হিমোফিলিয়া, বর্ণান্ধতা, অ্যানিমিয়া, নাকি হচ্ছে থ্যালাসেমিয়া। তো এখানে অ্যান্সার হয়ে যাবে থ্যালাসেমিয়া। নেক্সট 14 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে মানুষের পৌষ্টিকতন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হলো কক্সিস, নিকটেটেটিক পর্দা বা মেমব্রেন, অ্যাপেন্ডিক্স, স্ট্যামিনোড। দেখো এখানে কিন্তু 4টে যে নিষ্ক্রিয় অঙ্গের নাম বলা হয়েছে এগুলো কিন্তু এখানটাতে দেখে অ্যান্সার করতে হবে। যেহেতু উল্লেখ করে দিয়েছে পৌষ্টিকতন্ত্রে অবস্থিত, সেহেতু কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাপেন্ডিক্স। কারণ কি যে এখানে যদি আবার অন্য কিছু উল্লেখ করতো তখন কিন্তু অপশানটা আলাদা হতো। দেখো 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা কত? 0.05 মিলিগ্রাম পার লিটার, 0.02 মিলিগ্রাম পার লিটার, 0.5 মিলিগ্রাম পার লিটার, নাকি 0.2 মিলিগ্রাম পার লিটার। তো পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা, তোমরা জানো আর্সেনিকের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ এই রোগটি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যদি আর্সেনিকের মাত্রা অর্থাৎ যেটা মানুষ সহ্য করতে পারে, মানুষ বা যে কোনো প্রাণী সেটা সহ্য করতে পারবে, সেটার মাত্রাটা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ হচ্ছে 15 হয়ে যাবে এই অ্যান্সার। নেক্সট 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে নীলগিরি।
তারপর নেক্সট 17 নম্বর প্রশ্নটি দেখো, গত বছর বা তার আগের বছরগুলোতেও তোমরা যদি কোশ্চেন দেখো, সেখানে সমস্ত সমবৃত্তীয় অঙ্গ থেকে কিছু না কিছু কোশ্চেন ছিল এবং এবছরও সেটা আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা একটা কোশ্চেন রেখেছি এখানে, যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ আলাদা। দেখো, এটা মনে রাখার একটা ট্রিক্স আছে। সমবৃত্তীয়, বৃত্তি মানে হচ্ছে কাজ, অর্থাৎ কি সম মানে হচ্ছে একই। যখন একই কাজ বলবে আর গঠন আলাদা বলবে, তখন সেই অঙ্গটাকে বলবো আমরা সমবৃত্তীয় অঙ্গ। কিন্তু ঠিক তার অপোজিট, অর্থাৎ যখন বলা হবে উৎপত্তি ও গঠন একই এবং কাজ আলাদা, তখন সেটা হয়ে যাবে কি সমস্ত অঙ্গ। আর লুপ্তপ্রায় মানে কি, যেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে আমাদের চলে আসছে, বা ভেস্টিজিয়াল অর্গান যেটাকে আমরা বলে থাকি। নেক্সট 18 নম্বর প্রশ্নে দেখো, বলা হয়েছে বংশগতিতে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জোড়াকে কি বলা হয়? অ্যালিল, জিনোটাইপ, লোকাস নাকি জিন পুল? তো এটাকে বলা হয় হচ্ছে অ্যালিল। নেক্সট 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফণী মনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন? কেন বলতে গেলে দেখো, তোমরা তো জানো যে ফণী মনসা মূলত কোন জায়গায় জন্মায়? মরুভূমি জাতীয় জায়গায়। এবার মরুভূমিতে কি হয়, জলের পরিমাণ কম, তোমরা তো জানো, আর তাপমাত্রাও সেখানে তুলনামূলকভাবে অনেক বেশি। এবার কি হচ্ছে, সেক্ষেত্রে যদি পাতা যদি অতিরিক্ত হারে বাষ্পমোচন করে, সেক্ষেত্রে গাছটা কি হবে, মরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেই কারণের জন্য পাতাটা কিসে রূপান্তরিত হয়ে গিয়েছে? কাঁটায় রূপান্তরিত হয়ে গিয়েছে। তো সেই কারণে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাষ্পমোচন হার কমানোর জন্য ফণী মনসার পাতা কি হয়েছে, কাঁটায় রূপান্তরিত হয়েছে। নেক্সট 20 নম্বর প্রশ্নে দেখো, বলা হয়েছে নিচের কোনটি নাইট্রোজেন আবদ্ধকারী মিথজীবী ব্যাকটেরিয়া? অ্যাজোটোব্যাক্টার, নষ্ট, রাইজোবিয়াম নাকি ক্লস্ট্রিডিয়াম? তো এখানে অ্যান্সার হয়ে যাবে নিচের কোনটি নাইট্রোজেন আবদ্ধকারী বলেছে মিথজীবী ব্যাকটেরিয়া। তো এখানে অ্যান্সার হবে রাইজোবিয়াম হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকারী মিথজীবী ব্যাকটেরিয়া। নেক্সট 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শব্দসীমার উপর শব্দ দূষণ ঘটে 30 ডেসিবেলের উপরে, 80 ডেসিবেলের উপরে, 100 ডেসিবেলের উপরে নাকি 120 ডেসিবেলের উপরে? প্রথমেই বলে দিই, শব্দের যে মাত্রা মানে শব্দের যে একক, সেটা হচ্ছে কি, মানে শব্দের যে এই যে সীমা, সেটা হচ্ছে কি কোন এককের সাহায্যে আমরা পরিমাপ করি? ডেসিবেলের সাহায্যে। আর এখানে বলা হয়েছে যে কতটা ডেসিবেল গেলে আমাদের হচ্ছে শব্দ দূষণ ঘটে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 80 ডেসিবেলের উপরে হচ্ছে গেলে শব্দ দূষণ ঘটে। তাহলে আমরা এই ভিডিওতে 21টা কোশ্চেন আলোচনা হয়ে গেল, আরও বাকি কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা আলোচনা করব। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর হ্যাঁ, তোমাদের আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে পরীক্ষার হলে গিয়ে তোমরা কোন ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, কি কি জিনিস মেনটেন করবে, সেগুলো ডিটেলস আমি বলে দিয়েছি। তো প্লিজ ওই ভিডিওটা সবাই একবার দেখে নেবে। তাহলে চলো নেক্সট আমরা 22 নম্বর কোশ্চেনটি দেখে নিই। দেখো, বলা হয়েছে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাসের সৃষ্টি হয়? প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ, স্যাটেলাইট, সেন্ট্রোমিয়ার? তো ক্রোমোজোমের যে অংশে নিউক্লিওলাসের সৃষ্টি হয় সেটা হচ্ছে কি গৌণ খাঁজ। নেক্সট 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে খাদ্য শৃঙ্খল বরাবর কোনো নির্দিষ্ট দূষকের ক্রমবৃদ্ধি। দেখো, এক্ষেত্রে তোমাদের ক্লাস 10-এ ইউট্রোফিকেশন বলে একটা টপিক আছে, তারপরে অ্যালগাল ব্লুম আছে, আর একটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। তো এই যে টপিকটার কথা বললাম, এই তিনটে টপিক কিন্তু তোমরা খুবই ভালো করে দেখবে। তো এখানে যেটা আমি কোশ্চেনে রেখেছি সেটা হচ্ছে কি বায়োম্যাগনিফিকেশন। এটার মানে কি? বায়োম্যাগনিফিকেশন মানে হচ্ছে যেটা, যে সেখানে কি হয়, যে নির্দিষ্ট দূষক, যেমন ধরে নেওয়া যেতে পারে, তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে ডিডিটি। তো এই ডিডিটিটা কি হয় না, তো ক্রমান্বয়ে একটা প্রাণী থেকে অপর প্রাণীর মধ্যে খাদ্য শৃঙ্খল যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কি হয়, যে দেখা যায় যে প্রবেশ করবার মাধ্যমে সেক্ষেত্রে কি হয়, যে সেই দূষকের মাত্রাটা ক্রম পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কি বায়োম্যাগনিফিকেশন। নেক্সট 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানব দেহের ভারসাম্য ও দেহভঙ্গি বজায় রাখতে কোন অংশটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? গুরু মস্তিষ্ক, লৌহ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক নাকি হচ্ছে থ্যালামাস? তো এখানে 24 নম্বর অ্যান্সার হয়ে যাবে যে ভারসাম্য এবং দেহভঙ্গি বজায় রাখতে সাহায্য করা হচ্ছে কি লৌহ মস্তিষ্ক। নেক্সট 25 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হাতের কোনোই এ যে অস্থিসন্ধি থাকে সেটি কোন ধরনের অস্থিসন্ধি? বল ও কোটর সন্ধি, কবজা সন্ধি,
ফিফথ সন্ধি নাকি অচল সন্ধি? তো হাতের কনুয়ে যে অস্থি সন্ধি থাকে সেটিকে আমরা বলে থাকি হচ্ছে কবজা সন্ধি। নেক্সট, এই 26 নম্বরের কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তার কারণ হচ্ছে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে মাইটোসিস রিলেটেড যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 4টে যে দশা রয়েছে এই দশার বৈশিষ্ট্য তোমাদেরকে খুবই ভালো করে মনে রাখতে হবে, কারণ এই দশাগুলো থেকে গত বছর একটা কোশ্চেন এসেছিল। তো ভালোভাবে দেখো, বলা হয়েছে অপশানে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে অবস্থিত মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনোসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে? নিচের উত্তরগুলি থেকে তা শনাক্ত করো। অর্থাৎ কি, এখানে দুটো জিনিস বলে দেওয়া হয়েছে, এ আর বি। এটা হচ্ছে কি, দুটো হচ্ছে যে দশায়, বিভিন্ন দশার বৈশিষ্ট্য বলে দেওয়া আছে এ আর বি নম্বর পয়েন্টে। এবার 1, 2, 3, 4 এখানে উল্লেখ করা হয়েছে যে ওই দশাগুলোর নাম কি। তাহলে আমাদেরকে 1, 2, 3, 4 মধ্যে খুঁজে বের করতে হবে যে এই যে এ আর বি অপশানে যে বলা হয়েছে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কোন দশার। তো দেখো, বলা হয়েছে প্রথম অপশানে প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারে অবস্থিত কাইনেটোকোর নামক বিশেষ গঠন বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়। এবার প্রথম যে প্রশ্নটা মাথায় আসবে যে কাইনেটোকোর যে অংশটি সেটি কখন যুক্ত হয়? যখন মেটাফেজ দশা ঘটে। এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এই মেটাফেজ দশাতেই কিন্তু ক্রোমোজোমগুলোকে ভালোভাবে বোঝা যায় অন্যান্য দশার থেকে। তারপর আর একটা দেখো, বলা হয়েছে সেকেন্ড পয়েন্টটা, প্রতিটি মেরুতে পুনরায় নিউক্লিওলাস সৃষ্টি হয় এবং নিউক্লিয় পর্দা গঠিত হয়। এবার সেটা কোন দশায় হয়? না, তো সেটা হয় টেলোফেজ দশায়। তো তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে এইভাবেও কিন্তু প্রশ্ন অনেক সময় আসতে পারে, যে সেখানে বিভিন্ন বৈশিষ্ট্য বলা যেতে পারে যে কোন দশায় এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। তো যাই হোক, এরপর নেক্সট আমরা 27 নম্বর কোশ্চেনটি দেখে নিই। দেখো, বলা হয়েছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় যার মধ্যে তা হলো পাতা শ্যাওলার পাতার কোষে, সুন্দরীর শ্বাসমূলে, ক্যাকটাসের মূলে নাকি টিউলিপের ফুলে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে এটি হচ্ছে কোথায় ঘটে? সুন্দরীর শ্বাসমূলে। নেক্সট 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্ভিদের পরাগযোগের জন্য জলের প্রয়োজন হয় সেটি হলো ধান, পাতাঝাঁঝি, আম নাকি হচ্ছে শিমুল। তো এখানে হচ্ছে যে যে সমস্ত উদ্ভিদের পরাগযোগের জন্য জল প্রয়োজন হয় সেটা হচ্ছে কি পাতা ঝাঁঝি। তারপর নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন 29 নম্বর। এই কোশ্চেনটা খুবই ভালো একটা কোশ্চেন। দেখো, বলা হয়েছে কোনো প্রজাতির জীবের F1 যৌনতে উৎপন্ন জীবের জিনোটাইপের অনুপাতটা বলে দেওয়া হয়েছে। দুটো দেখো বড় এস ইস টু একটা বড় এস একটা ছোট এস, তাদের অনুপাতটা কত? 50:50। অন্যদিকে এখানে জানতে চাওয়া হয়েছে যে এদের পি যৌনর জীবদের সম্ভাব্য জিনোটাইপ শনাক্ত করো। অর্থাৎ কি, যে পি যৌনর যে অর্থাৎ প্যারেন্ট যারা অর্থাৎ মাতা পিতা তাদের জিনোটাইপটা জানতে চাওয়া হয়েছে। এবার দেখো, সন্তানের জিনোটাইপ বলে দেওয়া আছে এখানে F1, কিন্তু বাবা মায়ের কোনটা হতে পারে সেটা জানতে চেয়েছে। এবার এখানে 4টে অপশানের মধ্যে প্রথমেই যে অপশানটা আমাদের সবার চোখে পড়ছে সেটা হচ্ছে কি, দুটোতেই দেখো জিনোটাইপটা দেওয়া আছে, দুটো বড় এস, পাশেও দেওয়া আছে দুটো বড় এস, অর্থাৎ মায়ের যদি বড় এস হয়ে থাকে দুটোই, বাবার ক্ষেত্রেও দুটো বড় এস। এই অপশানটা কোনো অবস্থাতেই হবে না। কারণ কি, দুজনের কাছেই যদি বড় এস জিনোটাইপ বৈশিষ্ট্য থাকে তাহলে F1 যৌনতে কিভাবে একজন বাচ্চার কাছে ছোট এস বৈশিষ্ট্য চলে এলো? সুতরাং এই অপশানটা বাদ। দ্বিতীয় অপশানটা দেখো হতে পারে, কারণ কি বলেছে? দুটো বড় এস, একটা বড় এস একটা ছোট এস। বেশ, ঠিক আছে, আমরা বি অপশানটা হতে পারে ধরে নিচ্ছি। সিতে চলে যায়। দেখো, সিতে বলেছে একটা বড় এস একটা ছোট এস, একটা বড় এস একটা ছোট এস। এক্ষেত্রেও এটার সম্ভাবনাটা কিন্তু কম, না হওয়ার সম্ভাবনা বেশি। ডি অপশানটাও এক্ষেত্রে চান্স নেই, কারণ কি দুটো বড় এস বৈশিষ্ট্য আছে এখানে, তবেই কিন্তু F1 এর মধ্যে দুটো বড় এস এসেছে। সুতরাং ডি অপশানে যেহেতু একটা বড় এস আছে, অর্থাৎ পিতা বা মাতার মধ্যে কারোর কাছে একটা বড় এস জিনোটাইপ বৈশিষ্ট্য আছে, তাই এই অপশানটাও ভুল। তাহলে আমাদের মোস্ট অ্যাকিউরেট অ্যান্সার হচ্ছে কি অপশান নাম্বার বি। তাহলে এই ভিডিওতে দেখো তোমরা মোট যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ইন ডিটেলসে যতটুকু বলে দেওয়া সম্ভব বলে দিলাম। তো তোমরা চেষ্টা করবে যে এই ভিডিওগুলো তোমাদের যদি মনে হয় যে কোশ্চেন অ্যান্সারগুলো পারবে, তাহলে সেক্ষেত্রে তোমরা 2x স্পিডে ভিডিওগুলোকে
দেখে কোশ্চেনগুলো সলভ করে নিতে পারো। আর যদি মনে হয় যে পারবে না, তাহলে তোমরা সেক্ষেত্রে আমি যেরকমভাবে তোমাদেরকে ডিটেলসে বলছি সেগুলো শুনে শুনে প্র্যাকটিস করো। আশা করছি এই ধরনের কোশ্চেন এলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। তাহলে এখানে আমি ভিডিওটি শেষ করলাম। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। খুব তাড়াতাড়ি আমরা 2K সাবস্ক্রাইবারের পৌঁছে যাব। প্লিজ তো সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।